আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঈদের ছুটি শেষ, বেড়েছে রাজধানীতে ফেরা মানুষের চাপ। ভীত কূটনীতির পরিচিত পেয়েছিল বাংলাদেশ, তবে আর নয় প্রেস সচিব। ঢাকা সহ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। লাইভে সাংবাদিকদের হুমকি পরিমনির দিলেন গালি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প নেই টুকু। জামায়াতের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, ১৪ জনের নামে মামলা। শরীয়তপুরে তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। ফ্লাইওভার থেকে ছিটকে নিচে বাইক আরোহী, নিহত ২। ৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কর্মচাঞ্চল্য শুরু। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করল চীন। এবং ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠল মিয়ানমার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিমস্টেক সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ১০টার পর প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। এ সময় থাই মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। এছাড়া আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে রোববার চিরচেনা রূপে ফিরেছে কর্মক্ষেত্রগুলো। পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ছুটির শেষ দিনে ঢাকায় ফিরেছেন নারীর টানে বাড়ি যাওয়া মানুষ। শনিবার সায়দাবাদ বাস টার্মিনালে দেখা যায় ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায় হিস্সা চেয়েছে বাংলাদেশ, যা কূটনীতিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তুলে ধরেছে। এছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানে বড় অগ্রগতি হয়েছে এই সফরে। ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে মিয়ানমার, যা এই সরকারের অন্যতম বড় সাফল্য। সরকারের কূটনীতিতে বড় পরিবর্তন আসার পেছনে বিশেষ করে রোহিঙ্গা সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আগের সেই নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বলেও জানান শফিকুল আলম। বাংলাদেশে ভীতু এবং নতজানু কূটনীতির জন্য পরিচিত ছিল। বহু বছর ধরে আমাদের কূটনীতিকরা কঠিন বিষয় এড়িয়ে যাওয়ার জন্য পরিচিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা ও গুরুত্বপূর্ণ কারণগুলি মেনে নিতেন, তা আর নয়। রাজধানী ঢাকা সহ দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার থানায় একটি অভিযোগও করেছেন। ঘটনার পর গতকাল দিবাগত রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। 21 মিনিট 6 সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান। তবে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় গণমাধ্যমের উপর রীতিমতো ক্ষোভ উগরে দেন পরিমণি। দাবি করেন সবটাই একতরফা এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার। পরিমণি বলেন, আমি এ পরিস্থিতি মোকাবিলার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। এগুলো কি করেন আপনারা? পরে খুবই খারাপ বাক্য ব্যবহার করে গণমাধ্যম ও সাংবাদিকদের গালি দেন এই নায়িকা। বেশ খানিকটা উত্তেজিত হয়ে বেশ কিছু অকথ্য ভাষায় কথায় বলেন পরিমণি, যা প্রকাশের অযোগ্য। পরিমণি বলেন, আপনারা আইন, সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হুমকির সুরে পরিমণি বলেন, হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে, মিলিয়ে নিয়েন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি মানুষ তাদের পছন্দের সরকারকে চেয়ারে বসাতে পারবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার রাতে টাঙ্গাইল স্টেডিয়ামের সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য তাকিয়ে আছে, তাই সরকারের উচিত নির্বাচন দেওয়া। নির্বাচন হলে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে। চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের দাবি, পরিকল্পিতভাবে যৌথভাবে এই হামলা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের আয়রমঙ্গল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ আলী হোসেন নামে একজন। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে 8 জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার সকাল 8টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বেলা 12টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে নিচে পড়ে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে ওই পথ দিয়ে যাচ্ছিলেন প্রাইভেট কার চালক আহসান হাবিব। ঘটনার বর্ণনায় তিনি বলেন, বাইকে 2 তরুণ ছিলেন। গাড়িটির সঙ্গে সংঘর্ষের পর বাইকের পেছনে বসা তরুণ অন্তত 25 ফিট নিচে সড়কে পড়ে যান। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা 8 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। শনিবার 5 এপ্রিল সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে 2 দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়। এতে বন্দরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অর্থাৎ গত 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত টানা 8 দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল। আজ সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতি পেয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রতিবাদের রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন
কুশপুত্তলিকা। শুক্রবার দুপুরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্লাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানছি না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এই পাল্টা ব্যবস্থা। সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করেছে বেইজিং। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী 10 এপ্রিল থেকে। পাশাপাশি বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপ নিয়েছে চীন। নতুন করে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে 16টি মার্কিন কোম্পানিকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের উপর শুল্ক আরোপ করেছে, আমরা ঠিক সেই পদ্ধতিতেই তাদের কাছ থেকে আমদানি করা যানবাহনের উপর 25% শুল্ক আরোপ করছে। 5.6 মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল মিয়ানমার। থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 1.9 থেকে 5.6 এর মধ্যে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় রাত 10:25 যার মাত্রা ছিল 5.6। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে। এটির উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়েহংসন প্রদেশের মুয়াং জেলার উত্তর পূর্ব দিকে, প্রায় 276 কিলোমিটার দূরে। এর আগে সন্ধ্যা 7:43 থাইল্যান্ডের সবচেয়ে নিকটবর্তী ভূমিকম্পটি ঘটে, যার মাত্রা ছিল 2.6 এবং গভীরতা মাত্র 1 কিলোমিটার। এটি মায়েহংসনের পাং মাফা জেলার প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আমাদের পরবর্তী রাত 10টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।